ভারী বৃষ্টি ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত কক্সবাজার। মেরামত চলছে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভের। জোয়ারে চাঁদপুর হাইমচরে নিম্নাচল প্লাবিত। চালের দামে উদ্বেগ থাকলেও সার্বিক মূল্যস্ফীতি ৯-এর নিচে। খাদ্যের ৭.৫%। সংস্কার কার্যক্রমে জুনে কমেছে রাজস্ব। জুলাই সনদের খসড়া প্রস্তুত, কাল পাঠানো হবে দলগুলোকে। দ্বিতীয় পর্যায়ের 18 বৈঠকে 7 বিষয়ে ঐকমত্য হয়নি। আয় ব্যয় বেড়েছে বিএনপির, ইসিতে হিসাব জমা। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ রিজভির। ফের গণপরিষদ ভোটের দাবি এনসিপির। এবং মাইলস্টোনে তথ্য উপাত্ত সংগ্রহে বিমান বাহিনী। বার্নে আরও 10 জনের অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে দেয়া হবে ছাড়পত্র। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। রাত্রি, ভারী বৃষ্টি ঝড়ো হাওয়ায় পর্যটন শহর কক্সবাজার কিন্তু একেবারে নাজেহাল অবস্থা, এবং সেখানে যারা পর্যটকরা গিয়েছেন তারাও কিন্তু বিপাকের মধ্যেই আছেন। এবং টেকনাফের যে মেরিন ড্রাইভ আছে সেখানেও কিন্তু আমরা ভাঙন দেখতে পেয়েছি। অন্তত 3টি স্থান কিন্তু ধসে পড়েছে। স্থানীয়রা দাবি করছেন যে প্রতি বছর জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু যে স্থায়ী টেকসই যে বাঁধ সেটা আসলে নির্মাণ হচ্ছে না। সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই সংস্কার কাজ শুরু করে দিয়েছে, এবং একই সাথে সৈকতের ভাঙন ঠেকাতে কিন্তু মাঠে নামেনি পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে মন্তব্য সুবেদকের, চলুন দেখে আসি। টানা বৃষ্টি, সাগরে অস্বাভাবিক জোয়ার, সেই সঙ্গে সাগরে জেলে নৌকা নামানোর কসরত। গেল 2 বছরের এমন ঘটনায় প্রতি বর্ষায় ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক। গেল 2 দিনে ধসে গেছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের অন্তত 6টি স্থান। স্থানীয়দের দাবি, প্রতি বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ বসানো হলেও স্থায়ী বাঁধ নির্মাণে নেই কোনো উদ্যোগ। বসতি হারানোর সংখ্যায় প্রায় 2000 পরিবার। আমাদের এখন গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যায়, যদি রোডঘাট যদি ভাঙা যায় আরো কষ্ট হয়ে যায়। জলোচ্ছ্বাসের কারণে বা অতি বাতাস বিভিন্ন কারণে এখানে মেরিন ড্রাইভ ভাঙন শুরু করে। তো সেই জন্য আমরা তো আতঙ্কিত থাকি, বিধায় আমরা চাচ্ছি যে স্থায়ী একটা সমাধান করা হোক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে মাটি ভরাট ও জিও ব্যাগ বসানোর কাজ। মেরিন ড্রাইভ সড়কের ভাঙন রোধে গত বছর কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয় সড়ক বিভাগ। প্রকল্পের তথ্য অনুযায়ী প্রথম ধাপে 1092 কোটি 35 লাখ টাকা ব্যয়ে কক্সবাজার শহরের কলাতলী থেকে উখিয়া উপজেলার পাটোয়াটেক পর্যন্ত 30.40 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হচ্ছে। এছাড়া রেজুক খালের উপর নির্মাণ করা হচ্ছে 305 মিটারের 2 লেনের সেতু। এখন কক্সবাজার। সাকিব, আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে কক্সবাজারের যে ঝড়ো হাওয়া বা বৃষ্টির কথা যে আমরা দেখলাম সেটি কিন্তু আসলে পর্যটকদের জন্য একটু বিপাকেই পড়তে হয়েছে, এবং 3টি স্থানও কিন্তু উপকূলের ধসে গিয়েছে। সেই ধসে যাওয়ার পর আসলে পর্যটকদের কি অবস্থা সেটা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে এরকম আবহাওয়া কদিন থাকবে এবং আবহাওয়া অফিস সেটা নিয়ে কি বলছে, পর্যটকরা কোনো সমস্যায় পড়েছে কিনা, এবং মেরিন ড্রাইভের কি দেখছেন সবশেষ অবস্থা? সাকিব, আমরা যে জায়গাটিতে আছি ঠিক টেকনাফ উপজেলার মুন্ডারডেল এলাকা। এই অংশের যে মেরিন ড্রাইভ ঠিক আমার পেছনের জায়গাটিতে আসলে নতুন করে ভাঙন তৈরি হচ্ছে গতকাল থেকে। এর আগে 3টি স্থানে ভাঙন তৈরি হয়েছিল মেরিন ড্রাইভের, এবং আজকে দুপুর পর্যন্ত আরও 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সব মিলে 6টি স্থানে, অন্তত 6টি স্থানে ভাঙন রয়েছে, এবং এইসব ভাঙন কবলিত এলাকায় কিন্তু ইতিমধ্যে কাজ করেছে সেনাবাহিনীর 34 ইসিবি কাজ শুরু করেছে। তারা এখানে জিওটিও বসানোর পাশাপাশি এখানে মাটি ভরাটের যে কাজ সেটি কিন্তু তারা করছে। এবং এই যে মেরিন ড্রাইভ, এটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মেরিন ড্রাইভ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দৈর্ঘ্যের
এই মেরিন ড্রাইভ ঘিরে কিন্তু আলাদা একটি পর্যটক আকর্ষণ রয়েছে এবং এটির একপাশে পাহাড় একপাশে সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে কিন্তু এই সড়কটিতে প্রচুর পর্যটক কিন্তু যাতায়াত করেন এবং এই যে ভাঙনটি তৈরি হচ্ছে বা বৈরী আবহাওয়া এটির কারণে পর্যটকদের যে চলাফেরা সেটিতে বিঘ্ন করছে এবং তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটিতে আসলে কিছুটা হলেও ভাটা পড়েছে এবং এখানে পর্যটকদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের বর্ষা মৌসুমে যেহেতু এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হয় এবং সৈকতের মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে মাঝে মধ্যেই ভাঙন দেখা দেয়, সেক্ষেত্রে এইসব ভাঙন কবলিত এলাকাগুলো ভবিষ্যতে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এখানে টেকসই বাঁধ নির্মাণের আসলে তারা দাবি জানিয়েছেন। এ বিষয়ে আমরা এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে যে সময়টাতে আসলে ভাঙন দেখা দেয় সেই সময়ে তারা এখানে জিও ব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, তবে তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা তারা যেটি পরিকল্পনা করছেন হচ্ছে এখানে মূলত স্থায়ী যে সি ওয়াল নির্মাণ, সেই সি ওয়াল নির্মাণের চেষ্টা তারা করবেন এবং সেই পরিকল্পনায় আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সড়ক বিভাগের সাথেও কথা বলেছি, যেহেতু এটির অর্থ সংস্থান করে সড়ক বিভাগ এবং এটি দেখভাল সংস্কারের কাজগুলো দেখে সেনাবাহিনীর 34 ইসিবি এই পুরো প্রক্রিয়ায় কিন্তু সড়ক বিভাগ কিন্তু অর্থ সংস্থান করে এবং তারাও যেটি বলছেন যে এ বিষয়ে আরো টেকসই একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এটি কিন্তু স্থানীয়রা এখানে দাবির কথা জানিয়েছেন। স্থানীয়রা যেটি বলছেন প্রতি বছর বিশেষ করে গত 2 বছর ধরে এখানে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙছে এবং এই ভাঙনের কারণে এখানকার এই মেরিন ড্রাইভের যে পার্শ্ববর্তী যে প্রায় 2000 মতো পরিবার রয়েছে তাদের মাঝেও আতঙ্ক রয়েছে, আশঙ্কা রয়েছে আবার যদি ভাঙে সেক্ষেত্রে তারা তাদের ঘরবাড়ি প্লাবিত হবেন এবং তারা অনেক ক্ষেত্রে ঘরবাড়ি হারানোর শঙ্কাও তাদের মনে দেখা দিয়েছে এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। তারা যেটি বলছেন জিওব্যাগ আসলে স্থায়ী সমাধান নয়, টেকসই বেড়িবাঁধ তারা এই মেরিন ড্রাইভ ঘিরে চান। এই ছিল সাকিব, সব শেষ। কক্সবাজারে ঝড়ো এবং বৃষ্টির প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদগ্র। সাকিব, আমরা এতক্ষণ কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই পটুয়াখালীতে। পটুয়াখালীতে কিন্তু নিম্নচাপের প্রভাবে ফুঁসে উঠেছে নদ নদীর যে তীব্র ভাঙন। পটুয়াখালীতে 500 মিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে বিপাকে পড়েছেন উপকূলের বাসিন্দারা এবং চাঁদপুরে যে জোয়ার হয়েছে সেই জোয়ারের ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। এবং চাঁদপুরের কথা যেহেতু বলছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে হাইমচর উপজেলার মহরমপুর এবং চরভাঙা সহ বেশ কয়েকটি ইউনিয়নের 50 হেক্টর ফসলের জমিও কিন্তু তলিয়ে গেছে। এছাড়া চট্টগ্রামের রাতভর যে একটানা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতারও তৈরি হয়েছে, সেটি নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আসবো। অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ নদের তীব্র স্রোতে চম্পাপুর ইউনিয়নের 120 মিটার বেড়িবাঁধ ভেঙে পড়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী সদরের বোর্ডবাজার এলাকার 20 মিটার বেড়িবাঁধ। পাশাপাশি দুমকি উপজেলার কচাবুনিয়ায় 100 মিটার, দশমিনা উপজেলার আউলিয়াপুরের 250 মিটার ও হাজিরহাটে 50 মিটার, গলাচিপার চর মহিউদ্দিনের 40 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা না হলে হুমকির মুখে পড়বে এই অঞ্চলের জীবন জীবিকা। এদিকে চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি ও জোয়ারের পানি বাড়ায় ক্ষতির মুখে হাইমচর উপজেলার হাজারো কৃষক। উপজেলার মহরমপুর, চরভাঙা সহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় 50 হেক্টর ফসলের জমি এরই মধ্যে প্লাবিত হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে আউশ ধান 15 হেক্টর, আমন ধানের বীজতলা 7 হেক্টর, পান 15 হেক্টর, সুপারি 10 হেক্টর, আখ 1 হেক্টর ও সবজির 5 হেক্টর জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। জমির ফসল নষ্ট ও চাষাবাদের সুযোগ না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বন্যার কারণে বন্যায় পানির ভিতরে তলায় গেছে, এরপরে এটা শুরু অন্য এটা কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দেওয়া যাক পানি কমাইছিল, কমাই থেকে আবার জোয়ারের পানি এটা সব তলায় গেছে। এখন যদি এটা দীর্ঘমেয়াদী একটা সমাধান হইতো তা আমাদের দিকে মানুষের সবাই উপকৃত হইতো, সবারই ক্ষতি। পানের বড় ওই যাইতে আছে গৃষ্টি, এখন এই জ্বালা দেন কি মানুষের কিছুদিন আগে জ্বালা পানি তোলা ছিল, এখন এটা মেরামত করেছে, এখন আবার পানি তোল ফিরে আছে। এদিকে চট্টগ্রাম নগরীতেও রাতভর একটানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যদিও বেলা বাড়ার সাথে সাথে সড়ক থেকে নেমে যায় পানি।
সাদ ইসলাম শামস, এখন। রাত্রে আমরা দেখছিলাম যে পটুয়াখালীর যে নদী ভাঙন সেখানে কিন্তু প্রায় 500 মিটার যে এলাকা সেটা ভাঙন তৈরি হয়েছে এবং চাঁদপুরেও ঠিক একই অবস্থা, সেখানেও কিন্তু বিভিন্ন গ্রাম কিংবা কৃষকের যে ফসলি ক্ষেত সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে জসিম পারভেজ ও চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবের। প্রথমে চলে যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, এই যে 500 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আমাদের পটুয়াখালী অঞ্চলের আউলিয়াপুর এবং এখানে পটুয়াখালী সদর এখানকার 140 মিটার বিধ্বস্ত বেড়িবাঁধের কাজ শুরু করবে ইতিমধ্যেই আমাদেরকে নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এবং এছাড়া যে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় আরও 340 মিটার বেড়িবাঁধ, বিধ্বস্ত বেড়িবাঁধ, তা সংস্কার করার উদ্যোগ এখনো গ্রহণ হয়নি। সেটি উদ্যোগ নেওয়া হবে, সেটি যদি বরাদ্দ নিশ্চিত হয় তাহলে তারা সংস্কারের কাজে নামবেন বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে গত 24, 25, 26 এই 3 দিন জুলাই 3 দিনের যে বঙ্গোপসাগরে এবং নদ নদীতে অস্বাভাবিক অমাবস্যার প্রভাবে ফুসে ওঠা পানি এবং ঢেউয়ের তাণ্ডবে একই সঙ্গে তা মিলিয়েছে, সেটি হচ্ছে নিম্নচাপ। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু উপকূলীয় অঞ্চলের প্রায় 500 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত, বিপর্যস্ত হয়েছে। এতে শত শত পরিবার তারা হুমকির মুখে পড়েছে, তাদের জীবন জীবিকা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এখন যে পটুয়াখালী কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের যে করমজাতলা বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে বেড়িবাঁধটা বিধ্বস্ত হয়েছে সেটি একদম কঙ্কাল সার অবস্থা দেখা যাচ্ছে। আর অতি বৃষ্টিতে এখানকার যে মাটি সেটিও কিন্তু নড়বড়ে হয়ে পড়েছে, সামান্য একটু ঢেউয়ের আঘাতেই মাটি ক্ষয়ে যাচ্ছে নদীতে। এছাড়া আমার এ পাশটিতে দেখতে পাচ্ছেন যে এখানকার যে বেড়িবাঁধের অভ্যন্তরে যে প্রায় 35টি পরিবার রয়েছে, সে পরিবার কিন্তু স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে সবশেষ। এবার যেতে চাই চাঁদপুরে তালহার কাছে। তালহা, এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন জানাবেন, এবং নিম্নাঞ্চলের পানি নামছে কিনা? আসলে রাত্রি বা গেল পরশু দিনের অস্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু চাঁদপুরের যে মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পানি প্রবাহর অতিরিক্ত প্রবাহের কারণে হাইমচর এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামের কিন্তু শত শত হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয় এবং বসতবাড়িও কিন্তু পানিতে নিমজ্জিত হয়। যদিও আজকে সকাল থেকেই আকাশ কিছুটা সূর্যের আলো দেখা গিয়েছে এবং এর কারণে কিন্তু পানি বসতবাড়ি থেকে কিছুটা নেমে গেলেও যেই ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার 2টি এলাকায় রয়েছে কালভার্ট, মহজমপুর এবং চরভাঙ্গা এলাকায়। সেই কালভার্টগুলো দিয়ে পানি কিন্তু নিঃসরণের একটি সুযোগ ছিল মেঘনা নদীতে, কিন্তু জোয়ারের অতিরিক্ত পানি যাতে আর লোকালয়ে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু এই কালভার্ট দুটি স্থায়ীভাবে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু ভিতরে যে পানি প্রবেশ করেছে তা কিন্তু স্থায়ীভাবে কিন্তু জলাবদ্ধতায় কিন্তু রূপ নিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেটা বলছেন যে হাজারো কৃষক কিন্তু তাদের আউশ ধান এবং আমন ধানের যে বীজতলা রয়েছে তা কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে হাইমচরে অন্তত 50 থেকে 60 হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশের ধানের ক্ষতি হয়েছে 15 হেক্টর জমি, তাছাড়া আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10 হেক্টর জমি, তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ রয়েছে, সেখানেও কিন্তু অন্তত 15 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকসবজি মিলিয়ে আসলে তারা যেটা বলছেন যে এই পানি নিষ্কাশনের পরবর্তীতে আসলে ক্ষতির পরিমাণ কিন্তু জানা যাবে। তবে এখন যদি বৃষ্টিপাত যদি নতুন করে না হয় তাহলে কিন্তু আসলে আশা করা যায় যদি পানি নিঃসরণের জন্য যদি বাঁধ খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে কৃষকরা। তারা যেটা বলছেন যে আসলে প্রতি বছরই কিন্তু এই দীর্ঘ জলাবদ্ধতার কারণে এই বর্ষার মৌসুমে তারা ফসল ফলাতে ব্যর্থ হয় এবং ক্ষতির সম্মুখীন কিন্তু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে রাত্রি এই ছিল আমার চাঁদপুর থেকে। চাঁদপুর এবং পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নদী ভাঙন ও জলাবদ্ধতার খবর।
কবে নাগাদ স্কুলে ফিরবে শিক্ষার্থীরা সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিমান বিধ্বস্ত হওয়া উত্তরার মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা জানিয়েছে 2 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এদিকে বিমান দুর্ঘটনাস্থলে দুপুর পর্যন্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বিমান বাহিনী, তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি তারা। আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। ভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই বিজ্ঞপ্তি ছাড়া কোনো বক্তব্য দেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে স্কুল। গেল 2-3 দিন ধরে সবার একটাই প্রশ্ন, কবে নাগাদ ক্লাসে ফিরবে শিক্ষার্থীরা। অবশেষে জানা গেল কতদিন বন্ধ থাকবে স্কুল সেই তথ্য। রোববার সোমবার বন্ধের বিজ্ঞপ্তির কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি আগস্টের 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। বেঁচে যাওয়া শিক্ষার্থীরা এখন টিভিকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপে এই তথ্য জানিয়েছে। স্কুলের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, তবে ক্যামেরার সামনে নিরাপত্তা কর্মীরা কথা বলতে রাজি হননি। মাইলস্টোনের যে গ্রুপ থাকে ওই গ্রুপে বলা হয়েছে যে 2 তারিখ আগস্টের 2 তারিখের পর পর্যন্ত ছুটি, তারপর সম্ভাবনা আছে খোলার। এখন দেখা যাক খোলে কিনা, তারপরে আবার ক্লাস আগের মতো হয় কিনা, বাচ্চারা ওইভাবে আসবে কিনা এটাও একটা সন্দেহ আছে। যে সব বাচ্চারা তো ভয়ে আতঙ্ক, গার্জিয়ানরা ভয়ে আতঙ্ক। রোববার মাইলস্টোন স্কুলে গিয়ে দেখা যায় বিমান দুর্ঘটনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিক্ষার্থীদের নিয়ে অনেকেই এসেছেন স্কুল ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে। গ্রুপে বলেছে আমাদের 9টা থেকে 2টার মধ্যে ব্যাগ নিয়ে যেতে, আর যারা জীবিত আছে তাদেরকে ফর্ম টিচারের সাথে দেখা করে যেতে বলছে। এখন অনেক সময় আছে, আমি আমার ছেলে দেখেন সেফটি আছে, তারপরও প্রতি রাতে ঘুমাইতে পারে না। এদিকে বিমান বিধ্বস্ত ভবনের সকাল থেকে দুপুর পর্যন্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বিমান বাহিনীর একটি দল। তারা জানিয়েছে সব কাজ শেষ করে দ্রুত স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে, যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তারা। একই সাথে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিমান দুর্ঘটনার 7 দিন পরেও মাইলস্টোন স্কুলের সামনে দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতার ভিড় দেখা গেছে, যা সামাল দিতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এ নিয়ে জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন যে ভর্তিদের মধ্যে সংকটাপন্ন গুরুতর রোগী কতজন আছেন এবং আজকে কি কেউ ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা আছে কিনা? সাকিব, আসলে আগের মতোই সেই সংখ্যাই এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে। সকলের চেষ্টায় এখনো সেই সংখ্যা বাড়েনি। সংকটাপন্ন রয়েছে 4 জন, আর তার চেয়ে গুরুতর রয়েছে 9 জন। এখন পর্যন্ত যদি আসলে মৃতের সংখ্যা নিয়ে তো এর আগেও অনেকবার কথা হয়েছিল, এখন আবার নতুন করে যে আমরা 35 জন বলেছিলাম সে জায়গায় স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু 34 জনের সংখ্যা দিয়েছেন। এখন পর্যন্ত যদি মৃতের সংখ্যা বলি তাহলে 34 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে। আর এখানে যে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলাম যে কি তথ্য আছে, যেহেতু আমরা জেনেছি যে দেশি বিদেশি ডক্টররা মিলে ভেতরে বৈঠকে বসেছেন হসপিটাল কর্তৃপক্ষের সাথে। তা আসলে কি আলাপ আলোচনা হচ্ছে, সংকটাপন্ন রোগী যে 4 জন আছে তাদের অবস্থা আসলে উন্নতি হচ্ছে নাকি আরও অবনতি হলো, সেটা যেমন সবার মতো করে আমরাও কিন্তু জানার আগ্রহে আছি। অপেক্ষা করছিলাম যে ব্রিফিং যদিও 3টা নাগাদ হবে বলা হয়েছে, সেই সময়টা আসলে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। সব মিলিয়ে আসলে এখানে বোঝা যাচ্ছে না ভেতরের বৈঠক শেষ হয়েছে কিনা, আদৌ কতটুকু উন্নয়ন হলো, কতটুকু অবনতি হলো রোগীদের যারা বেডে আছেন তাদের। আপাতত ধারণা করা যাচ্ছে বেডের রোগীরা সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে, পর্যায়ক্রমে হয়তোবা তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। তবে এখন পর্যন্ত ঠিক কজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বা প্রস্তুত করা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, এখন পর্যন্ত জানানো হয়নি। তবে কথা রয়েছিল আজকেও 2 জন বা 3 জনকে ছাড়পত্র দিতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা করতে যদি বলি তাহলে বলা যায় যে এখনো পর্যন্ত সংকট কিন্তু কাটেনি, যে গুরুতর অবস্থা যেটা আছে সেটাই কিন্তু বিরাজমান। অপেক্ষমান যে আসলে আলোচনার পরে, বৈঠকের পরে কি সিদ্ধান্ত আসে, কি জানায় আমাদেরকে, কেমন তথ্য, যে তাদের অবস্থা কেমন, তারা যারা শিশুরা, দগ্ধ শিশুরা আছে তাদের অবস্থা আসলে কেমন, আর মাইলস্টোন স্কুলের স্টাফ যারা আছে তাদের অবস্থা কেমন। সর্বোপরি বিষয়টি আসলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে সর্বশেষ। সাকিব, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কালকের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 19তম বৈঠক শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব আজকের আলোচ্য কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, গত 18টি বৈঠকে 10টি বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে। অন্যদিকে 7টি বিষয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি এবং 3টি বিষয়ে আলোচনা হয়নি বলে জানান কমিশনের সহসভাপতি। আমাদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে, এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্যদিন বরাদ্দ করতে পারি। 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐকমত্যে এসেছি, কিছু নোট অফ ডিসেন্ট আছে। 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে। 3টি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। রাত্রি নির্বাচন কমিশনে 1 বছরের আয় ব্যয়ের হিসাব কিন্তু জমা দিয়েছে বিএনপি, যেখানে 24 সালে দলটির আয় হয়েছে 15 কোটি টাকার বেশি এবং তাদের ব্যয় কিন্তু প্রায় 5 কোটি এবং উদ্বৃত্ত কিন্তু সব মিলিয়ে 10 কোটি টাকার মতো আছে এবং যা বিগত বছরের তুলনায় কয়েক গুণ কিন্তু বেড়েছে। সকালে নির্বাচন ভবনে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে, তাই সরকার এবং ইসিকে তা প্রতিহত করতে হবে এবং এর জন্য সতর্ক থাকতে হবে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে মিয়া আমিরুলের, চলুন দেখে আসি। রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিয়ে আলোচনা সমালোচনা যখন সর্বমহলে, তখন বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নিয়ে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল। আরপিও শর্তানুযায়ী দলটি 2024-এর পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন কমিশনে জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী দলটি 2024 সালের 15 কোটি 65 লাখের বেশি আয়, 4 কোটি 80 লাখের বেশি ব্যয় সহ 10 কোটি 85 লাখের বেশি উদ্বৃত্ত দেখিয়েছে, যা 2023 সালে আয়ের হিসাবে 1 কোটি 10 লাখের বিপরীতে খরচ ছিল 3 কোটি 65 লাখের মতো। অর্থাৎ 2023-এ দলটির আয়ের চেয়ে খরচ দ্বিগুণের বেশি হলেও 2024-এ এসে তা বেড়েছে কয়েক গুণে। আয়ের খাত হিসেবে সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান দেখিয়েছে। আর ব্যয় হিসাবে দেখানো হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট, পোস্টার সহ বিভিন্ন কর্মসূচি। রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। একই সাথে আগের কমিশনের সমালোচনা করে বর্তমান কমিশনের প্রতি আস্থার কথা জানায় দলটি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। 2024-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে 10 কোটি 85 লক্ষ 90 হাজার 19 টাকা। এ সময় নির্বাচন কমিশন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ইসির সহযোগিতা সহ নির্বাচন বানচালের আশঙ্কা জানিয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনও পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আইন অনুযায়ী পরপর 3 বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রেখেছে ইসি। এতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিয়েছে দাবি দলটির। মিয়া আমিরুল, এখন, ঢাকা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নেত্রকোনা এনসিপির জনসভায় জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন দলটির নেতারা। কর্মসূচির শুরুতেই সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। হারুনুর রশিদের প্রতিবেদন।
জুলাই পদযাত্রার ২৭তম দিনে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ। শুরুতে সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করে দলটি। পরে শহরের মুক্তারপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় পদযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় সমাবেশ। প্রথমেই মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হত্যার বিচার দাবি করেন তারা। একই সঙ্গে ক্ষমতার ভারসাম্য রাখতে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের কথা উল্লেখ করা হয়। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। 10 ট্রাক অস্ত্রের চালান আটকের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের সমালোচনা করেন তিনি। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। কারণ আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতন একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। সভায় জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যার মাধ্যমে জনগণ তাদের জন্য একটি নতুন সংবিধান তৈরির রায় দেবে। আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে। নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে, সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য, নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে জাতীয় নাগরিক পার্টি, এমন প্রতিশ্রুতি দিয়ে ছাত্র জনতার সমর্থন চায় দলটি। আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন। এখন নেত্রকোনা। রাজধানীর গুলশানের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় ঢুকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রুটে সাবেক এমপির বাড়ি থেকে 5 জনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের গুলশান থানা হেফাজতে নেয় পুলিশ। পুলিশ জানায়, রিয়াদ নামে সমন্বয়ক পরিচয় দানকারী এক তরুণের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদা দাবিকারী রিয়াদ গত 17 জুলাই দল বল সহ সাবেক এই এমপির বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেদিন তারা 10 লাখ টাকা নিয়েও আসেন। পরে বাকি টাকার জন্য সাবেক এমপির বাসায় যায় চাঁদাবাজরা। এ সময় তাদের হাতে নাতে আটক করা হয়। 2023-এর ফেব্রুয়ারির পর সামগ্রিক মূল্যস্ফীতি প্রথমবারের মতো 9% নিচে নেমেছে। খাদ্য সামগ্রীতে মূল্যস্ফীতি হয়েছে 7.39%। তবে বিগত কয়েক মাস ধরে চালের দাম বৃদ্ধি উদ্বেগের কারণ হয়েছে সরকারের কাছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে আসে, রেমিটেন্স বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়ন বাড়া, রপ্তানিতে প্রবণতা ফিরে আসা সহ নানা সূচকে বৈদেশিক আয়ে স্থিতিশীলতা। এছাড়াও উঠে আসে এনবিআর আন্দোলন ও কর্মবিরতির জন্য তুলনামূলক এবছর রাজস্ব আয়ে কম হবার দিকটিও। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। 2023-এর ফেব্রুয়ারির পর সামগ্রিক মূল্যস্ফীতি প্রথমবারের মতো 9% নিচে নেমে এসেছে। এক্ষেত্রে খাদ্য সামগ্রীতে মূল্যস্ফীতি 7.39%, যা 2023 সালের পর সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনীতি পরিস্থিতি নিয়ে জুলাই মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এ সময় খাদ্য মূল্যস্ফীতি সামগ্রিকভাবে কমলেও বিগত কয়েক মাস ধরে চালের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি কমিয়ে সাথে নিয়ে আসার কথা দিয়েছিল, সেদিকেই অনেকাংশেই এগিয়ে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। চালের এই যে মূল্যস্ফীতি যতটা কমেছে, সেটা যে বেনিফিশিয়ারি যারা হওয়ার কথা সাধারণ মানুষ, তারা কিন্তু স্বস্তিতে আসতে পারবে না।
সম্প্রতি সময়ে চালের দাম বৃদ্ধি উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সামগ্রিকভাবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কমলেও চালের দাম কমানো না গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবনে মূল্যস্ফীতির চাপ বাড়বে। আমাদের খাদ্য উৎপাদন যথেষ্ট একটা স্বস্তিদায়ক পজিশনে আছে, মানে আমাদের লোকাল ফুড প্রোডাকশন যথেষ্ট ভালো, এবং সেখানে সরকারের ক্রেডিট, অবশ্যই সরকার ক্রেডিট ডিজার্ভ করে, এবং পাশাপাশি আমাদের যারা খাদ্য উৎপাদন করে তাদের একটা বড় পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে রেমিটেন্স বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়ন বাড়া, রপ্তানি প্রবণতা ফিরে আসা সহ নানা সূচকে বৈদেশিক আয়ে স্থিতিশীলতা উঠে এসেছে এই প্রতিবেদনে। অন্যদিকে সংস্কার কার্যক্রমের প্রভাব পড়েছে জুনের রাজস্ব আয়ে। এছাড়াও আন্দোলন ও কর্মবিরতির জন্য গেল অনেক বছরের তুলনায় এই বছর রাজস্ব আয় কমেছে। শাহাদাত আফরো, এখন, ঢাকা। খাদ্যের মূল্যস্ফীতি কমলেও এর প্রভাব পড়েনি চালের বাজারে। ভরা মৌসুমেও বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশের প্রধান এই খাদ্যপণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে ভরা মৌসুমেও চালের দাম কেন কমছেন এবং এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? হ্যাঁ সাকিব, আপনি জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু বড় মৌসুমে ধান যে ওঠা সেটা কিন্তু শেষ হয়েছে, চালও করেছে, কিন্তু সেই ভর মৌসুমে কিন্তু চালের মূল্যটা কমছে না। আজকে যদি চালের বাজারটা একটু আগে জানিয়ে দিই, সেটা হলো কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর যেটি 28, 49 এবং 29 জাতের চালটি সেটা কিন্তু 62 থেকে 65 টাকার মধ্যে, এবং মোটা যে চালটি সেটি কিন্তু 56 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের বাজারে। কিন্তু এই যে গত 2 বছর আগে সে চাল কিন্তু 45-46 টাকা বিক্রি হয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু খুব হঠাৎ করে কিন্তু চালের দামটা বেড়েছে। এর কারণ হিসাবে আমরা কয়েকদিন ধরে যে চেষ্টা করছি বিভিন্ন জনের কাছে যে কেন চালের দামটা এত বাড়ছে, সেই ক্ষেত্রে তারা যেটি বলছে যে অনেক নতুন নতুন বড় প্রতিষ্ঠান মানে কর্পোরেট হাউস তারা ধান চাল কিনতে শুরু করার কারণেই কিন্তু এই চালের মূল্যটা তাদের নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ সরকারের যে নিয়ন্ত্রণটা ছোট ছোট মিল মালিকদের কাছে রয়েছে, তারা দাম নির্ধারণ করে দেয় এবং তারা দাম বলে যে দামে বেশি বিক্রি করা যাবে না, কিন্তু কর্পোরেট হাউসগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার এটি পারছে না। ফলে যে চালের মূল্যটি সেটি কিন্তু তারা বাড়ছে, এবং অনেকে অভিযোগ করছেন যে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছেন, সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু চালের দামটা বাড়ছে। তাছাড়া কিছু উৎপাদন খরচ তো বেড়েছে, সেই উৎপাদন খরচের সাথে ভর্তুকির যে পরিমাণ বাড়ানোর কথা কৃষকের, সেই ভর্তুকির পরিমাণ বাড়েনি। সেক্ষেত্রে বলা যায় যে এই কারণগুলো নিয়ে কিন্তু চালের দামটা বেড়েছে, চালের দামটা কমছে না। আর এটা আরেকটা বিষয় যেটা হলো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা ঠিক না থাকার কারণেও কিন্তু সরকার এর কোনো পরিমাণ নির্ধারণ করতে পারছে না। তো এইভাবে কিন্তু চালের অস্থিতিশীল হচ্ছে এবং চালের দামটা বাড়ছে। তো এই ছিল সাকিব আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সে চালের বাজার থেকে দরদাম নিয়ে সর্বশেষ। চালের দাম অস্বাভাবিক, সে খবর জানাচ্ছিলেন মাজিদুর রহমান। কাজ হোক চাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের ফোনে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ায় ধন্যবাদও জানিয়েছে দেশ দুটি, কিন্তু এরপরেও দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে রাতভর গোলাগুলিতে শঙ্কিত বাসিন্দারা। স্থায়ী শান্তির জন্য মার্কিন প্রেসিডেন্টকে কার্যকর পদক্ষেপের আহ্বান থাই কম্বোডিয়ার নাগরিকদের। চলমান সংঘাতে এখন পর্যন্ত দুই দেশের সেনা সদস্য ও বেসামরিক নাগরিক সহ নিহত হয়েছেন অন্তত 33 জন। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। 40 বছর বয়সী থাই যুবক কোমসান প্রাচ্যা কম্বোডিয়া থাইল্যান্ডের বিরোধপূর্ণ সীমান্তে বৃহস্পতিবার গোলাগুলি শুরুর পর তার বাচ্চাদের স্কুল থেকে ফোন আসে। পরে স্ত্রী, 14 বছর বয়সী মেয়ে, 9 বছর বয়সী ছেলে এবং তার ছেলের বন্ধুকে আনতে ছুটে যান স্কুলে। ফেরার পথে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পের কাছে যাত্রাবিরতি দেন। তখন গাড়ি থেকে নেমে পেট্রোল পাম্পে থাকা দোকানে খাবার কিনতে যায় কোমসানের পরিবার। ঠিক তখনই একটি কামানের গোলা আঘাত হানলে পাম্পটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোটা পরিবারের। প্রিয়জন হারানোর বেদনা নিয়ে এভাবেই সংঘাতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন থাই যুবক। মোবাইলে থাকা স্ত্রী, সন্তানদের ছবি এখন তার একমাত্র অবলম্বন। ভয়াবহ এই সংঘাতে কোমসানের পরিবারের মতো আরও অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় যুদ্ধবিরতির জোর দাবি পরিবারহারা এই যুবকের।
แล้วไอ้คนโตก็ใช้ทำนั่นทำนี่ล้างจานก็ এমন পরিস্থিতির মধ্যে দুদেশের উত্তেজনা কমানোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন যুদ্ধবিরতির আলোচনায় রাজি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়ে ব্যাংকক নমপেন আলাদা বিবৃতিতে ট্রাম্পের প্রস্তাবের জন্য তাকে স্বাগত ও ধন্যবাদ জানায়। যদিও এরপর রাতভর সীমান্তে গোলাগুলি অব্যাহত ছিল। এই অবস্থায় কম্বোডিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির আশ্বাসের উপর জোর দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। ตรงนี้ทั้งหมดเนี่ยเขารู้สึกว่าถ้าหากว่ายังไม่สามารถหาคู่หยุดยิงได้เขาเองเขาก็ไม่พร้อมจะเจรจาทางการค้ากับประเทศทั้งคู่กรณีซึ่งเราก็บอกว่าอันนี้ไม่มีปัญหาเพราะมันเป็นหลักการอยู่แล้ว এমন পরিস্থিতিতে সীমান্তের উভয় পাশের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় রাজি হওয়ায় কেউ কেউ সুখবর হিসেবে দেখলেও ট্রাম্পের ফোনের পর গোলাগুলি অব্যাহত থাকায় আতঙ্ক এখনও তাড়া করছে অনেককে। তাই স্থায়ী সমাধান চান থাই কম্বোডিয়ান নাগরিকরা। ខ្ញុំគិតថាវាជាការល្អមែនទែននៅក្នុងនាមប្រជាពលរដ្ឋខ្មែរខ្ញុំពិតជាសប្បាយចិត្តបើសិនប្រទេសទាំងពីរទទួលយកនៅការឈប់បាញ់បន្តការចរចាឲ្យពយល់ភាគីទាំងសងខាងហ្នឹងធ្វើម៉េចឲ្យយល់ទាំងសងខាងហើយបើឈប់សង្គ្រាមទាំងអស់ហ្នឹងមិនឲ្យកើតឡើងម្ដងទៀតអញ្ចឹង จริงๆแล้วถ้าหยุดยิงก็ดีขึ้นครับอเมริกาให้หยุดยิงก็ดีเลยครับก็ไม่เป็นไรครับก็ถือว่าสงบขึ้นครับ 3 দিনের এই সংঘাতে উভয় দেশেই বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঘরবাড়ি হারিয়েছেন কম্বোডিয়ার অন্তত 40,000 এবং থাইল্যান্ডের প্রায় 1.5 লাখ বাসিন্দা, যাদের অনেকেই এখন আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিরিজের চতুর্থ টি-20 ম্যাচেও হারের বৃত্ত ভাঙা হলো না ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার তারা হেরেছে 3 উইকেটে। আগে ব্যাট করতে নেমে 205 রান তোলে ক্যারিবিয়ানরা। দলের 9 ব্যাটার রানের দেখা পেলেও কেউ এই স্কোর বড় করতে পারেননি। সর্বোচ্চ 31 রান এসেছে শেরফেইন রাদারফোর্ডের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে 3 উইকেট শিকার করেন অ্যাডাম চাম্পা। বড় টার্গেটের সামনে ব্যাট করতে নেমে জশ ইংলিশ এবং ক্যামেরন গ্রিনের 50-তে শক্ত ভিত পেয়ে যায় সফরকারীরা। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে 18 বলে 47 রানের ইনিংস। শেষ দিকে অ্যারন হার্ডির 23 রান অস্ট্রেলিয়াকে নিয়ে যায় জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত 4 বল এবং 3 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অজিরা। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ভারী বৃষ্টি ঝড়ো হওয়ায় বিপর্যস্ত কক্সবাজার। মেরামত চলছে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভের। জোয়ারে চাঁদপুর হাইমচরে নিম্নাঞ্চল প্লাবিত। চালের দামে উদ্বেগ থাকলেও সার্বিক মূল্যস্ফীতি 9-এর নিচে। খাদ্যে 7.5%। সংস্কার কার্যক্রমে জুনে কমেছে রাজস্ব। জুলাই সনদের খসড়া প্রস্তুত। কাল পাঠানো হবে দলগুলোকে। দ্বিতীয় পর্যায়ের 18টি বৈঠকে 7 বিষয়ে ঐকমত্য হয়নি। আয় ব্যয় বেড়েছে, বিএনপির ইসিতে হিসাব জমা। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ রিজভির। ফের গণপরিষদ ভোটের দাবি এনসিপির। এবং মাইলস্টোনে তথ্য উপাত্ত সংগ্রহে বিমান বাহিনী। বার্নে আরও 10 জনের অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে দেয়া হবে ছাড়পত্র। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।